জানে মেরে ফেলাবো। বাধা দিতে গেলেই তো আমাদের সমস্যা, কেস মামলা খাইতে হয়। ফারুক সাহেব বলেন আর অন্য যে কেউ বলেন, সার্ভিস বুকের লাল কালি। বিভিন্ন মাধ্যম থেকে হুমকি আসতো, এলাকার পার্শ্ববর্তী সাইড, আমি তো এখানে চুরি করতে দিব না। অনিয়ম, অসন্তোষ, কাজের গুণগত মান ছাড়াও জলবায়ু খাতের শীর্ষ প্রকল্প দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের 2টি প্রকল্পের 40টি প্যাকেজে অনিয়ম ও দুর্নীতির তথ্য আসে সময়ের অসঙ্গতির হাতে। অনুসন্ধানে বেরিয়ে আসে প্রায় 1.5 কোটি টাকারও বেশি দুর্নীতির প্রমাণ। অনুসন্ধানের প্রথম ধাপে সময় সংবাদ পর্যবেক্ষণ করে প্রকল্পের টেন্ডার নিয়ে। টেন্ডারে উল্লেখ আছে 40টি প্যাকেজের আওতায় 37টি প্যাকেজে এক একটি করে অস্থায়ী অফিস নির্মাণ থাকতে হবে, যার মধ্যে 90% অস্থায়ী অফিসের জন্য তৎকালীন সরকার বরাদ্দ দেয় 5 লাখ টাকা এবং বাকি 10% অস্থায়ী অফিসের জন্য বরাদ্দ দেয় 3 লাখ টাকা। সে হিসেব অনুযায়ী অস্থায়ী অফিসের জন্য প্রকল্পে বরাদ্দ রয়েছে 2 কোটি 7 লাখ টাকা। সরজমিনে অনুসন্ধানে 37টি অফিসের খোঁজে নামে সময়ের অসঙ্গতি টিম, যার মধ্যে 35টি অফিসের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। অনুসন্ধানে বেরিয়ে আসে মাত্র 2টি অফিসের তথ্য, যেখানে টেন্ডারের হিসাব মতে 2টি অফিসের জন্য খরচ হয়েছে 10 লাখ টাকা। বাকি 35টি অস্থায়ী অফিসের জন্য বরাদ্দ দেয়া 1,77,60,000 টাকা লাপাত্তা। এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ নিজ গাড়ি চালককে অন্যত্র বদলি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এক্সপ্লেনের পক্ষ নিবে, সঙ্গে সঙ্গে ফাঁসবেন। অফিসকে সবাইকে বলছে আপনি অফিসে কোনো তথ্য ফাঁস করতে পারেন না এবং সার্ভিস বুকের লাল কালি। 2017 সালে ভয়াবহ বন্যার পর তৎকালীন পানি সম্পদ মন্ত্রী পানি উন্নয়ন বোর্ডকে দিনাজপুর শহর রক্ষা বাঁধ মেরামতের নির্দেশ দেন। সে অনুযায়ী 2020-21 অর্থ বছরে দিনাজপুর শহর রক্ষা বাঁধ প্রকল্পে পুনর্বাসন এবং দিনাজপুর শহর সংলগ্ন ঢেপা ও গর্ভেশ্বরী নদী খনন প্রকল্পে 361 কোটি, বিরল ও বোচাগঞ্জ প্রকল্পে 180 কোটি 32 লাখ টাকা বরাদ্দ দেয় তৎকালীন সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়। এরপরই দিনাজপুর শহর রক্ষা বাঁধ, বিরল ও বোচাগঞ্জ প্রকল্প হাতে পেয়েই তাতে ভাগ বসানোর অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট 3 কর্মকর্তার বিরুদ্ধে, যাদের মধ্যে রয়েছে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ, তৎকালীন নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, যিনি বর্তমানে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, এবং উপবিভাগীয় প্রকৌশলী শরীফুল ইসলাম, যিনি বর্তমানে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের টাকা কিভাবে প্রকৌশলীদের পকেট ভারী করে আসছে, সময়ের অসঙ্গতির কাছে গল্প শোনান দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী শরীফুল ইসলাম। W02 সাইটে বেশ কয়েকবার ঠিকাদারের সাথে প্রথা কাটাকাটি বাকবিতণ্ড হয়। পরবর্তীতে এক শ্রেণী আবার আমাকে উল্টা ফোন করে আবার আমাকে থ্রেট করে। ডিজাইন বা এস্টিমেট অনুযায়ী যে ম্যাটেরিয়ালস ছিল বা যে কাজের যে গুণগত মান আশা ছিল সেটা কখনোই আসেনি আর কি, আমি কোনো সাইটেই পাইনি। ঠিকাদাররা ভুল কাজ করতো, আমরা অবশ্য যে এটা নিয়ে স্যারদের কাছে গেলে স্যাররা কোনো অ্যাকশন নিত না। পরবর্তীতে যেহেতু আমরা যখন মাঠ পর্যায়ে আসি আমরা নিজেরাই যখন অ্যাকশন নিতাম তখন এটা স্যাররা আবার আমাদেরকে অবশ্য থ্রেট করতো, আমাদের নামে উল্টাপাল্টা চিঠি করতো বা আমাদেরকে সাইট থেকে তুলে নিয়ে আসার হুমকি দিত। গিভ অ্যান্ড টেক, আমি ঠিকাদারকে দিচ্ছি কিছু করতে, ঠিকাদার আমাকে কিছু দিবে, এই আশাই করতো তারা। টেন্ডারে উল্লেখ আছে দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের 45,000 হেক্টর জমিকে সেচের উৎস হিসেবে ব্যবহারের জন্য গর্ভেশ্বরী নদীর উৎপত্তি স্থল থেকে আত্রাই নদীর পতিত স্থল পর্যন্ত 34 কিলোমিটার নদী পুনঃখনন
একই সাথে 2টি স্লুইস গেট ও পায়ার প্রতিরক্ষা স্থাপন সহ প্রকল্পে বরাদ্দ দেয় 73 কোটি টাকা। অনুসন্ধানে দেখা যায় 34 কিলোমিটার নদী খননে ব্যয় ধরা ছিল 34 কোটি টাকা, কিন্তু 4 কিলোমিটার খনন না করেই কাজের সমাপ্তি ঘোষণা করা হয়। সেই হিসেব অনুযায়ী এই প্রকল্পে দুর্নীতি হয়েছে 4 কোটি টাকা। যে কোনো প্রকল্পে ব্যক্তিগত জমি অ্যাকোয়ারের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুযায়ী জেলা প্রশাসক প্রাথমিকভাবে 4(1) ধারায় নোটিশ দিয়ে জমির মালিককে জানান এবং 15 কার্যদিবসের মধ্যে আপত্তি জানানোর সুযোগ দেন। জমির বাজার মূল্যের চেয়ে গ্রামাঞ্চলে প্রায় 3 গুণ, পৌর এলাকায় আরও বেশি ক্ষতিপূরণ দেয়া আইনগত বাধ্যতামূলক। কিন্তু এসব আইন লঙ্ঘন করে কোনো প্রকার নোটিশ ছাড়াই কৃষি জমি অধিগ্রহণের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এটার নাম হচ্ছে আত্রাই নদী। এখানে যে সুইচ গেটটা করা হয়েছে এটা সম্পূর্ণ আমার মাটির উপর করা হয়েছে অবৈধভাবে। খনন হয়েছে, এখানে তো মেশিনটাই লাগাইতে পারেনি। এখানে তো দেখেন এগুলো ভুট্টা, আলু, পেঁয়াজ এগুলো কত কি চাষবাস করতেছে। এই বাদটায় তো দেখেন একদম বাউন্ডারি গোটায় ঘেরা ছিল যাতে কেউ ঢুকতে না পারে, দেখতে না পারে। এই যে শরীফুল না কি যেন নাম দাঁড়িয়া পানীয় নম্বরের এইটা একটা সিটার, এই ধরনের লোকের জন্য বহু মানুষের মনে হয় আমার ক্ষতি হয়ে গেছে। ওদের কথা হইলো যে আমাদের ক্ষতিপূরণ দেন, তারপরে কাটেন, সমস্যা নাই। এগুলো নিয়ে ডিসি অফিসে আমরা গণপিটিশন দিয়েছিলাম। ডিসি অফিস থেকে পানীয় বোর্ডকে দিয়েছিল যে এদের উপযুক্ত একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য, কিচ্ছু করে নেই। এর আগেও আমরা সাংবাদিক সম্মেলন করছিলাম। এটা সম্পূর্ণ গভর্নমেন্টের একটা পয়সা এখানে আত্মসাৎ করার জন্য এই পরিকল্পনা করছিল। বালু কম, সিমেন্ট কম দিছে, রড কম দিয়েছে। দিনাজপুর শহর রক্ষা প্রকল্পের পুনর্বাসন এবং শহর সংলগ্ন ঢেপা ও গর্ভেশ্বরী নদী খনন প্রকল্পে সরকারের বরাদ্দ ছিল 361 কোটি টাকা। আর প্রকল্পটির উপসহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয় আব্দুর রউফ খানের উপর। সে বিষয়ে জানতে আমরা কথা বলতে যাই তার সাথে। সেখানে নিজ কক্ষে তাকে না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারে তিনি উপবিভাগীয় প্রকৌশলীর কক্ষে। তবে কথা বলার অনুমতি পেলেও সময় সংবাদের ক্যামেরায় কথা বলতে রাজি নন তিনি। পুরো প্রকল্পর যিনি হচ্ছে হর্তাকর্তা আমার বস, ওনারা বলতে পারবেন। আমি ধরেন যে কয়েকটা প্যাকেজ করছি, বিরল বোঝা ছিল 4টা প্যাকেজ। আচ্ছা, 1 বছর পর্যন্ত ডিফেক্ট লাইবিলিটি প্রয়োগ থাকে। এর মধ্যে ত্রুটি দেখা দিলে ঠিক আছে রিপেয়ার করে দিব, এবং তারপরে তার সিকিউরিটি জমা থাকে, না কাজ করলে তার সিকিউরিটি দেওয়া হয় না। যে এই বাঁধ দুটা হচ্ছে যে একটা 12.5 কিলোমিটার, একটা হচ্ছে 15.5 কিলোমিটার। এই 27.5 কিলোমিটার বাঁধে আপনি শুধু সাহেবগঞ্জ বলেন, বাকিটা দেখেন না কোথাও। বাকিটা পুরোটাই তো যে বালি দিয়ে করছে এরকম কোনো রেকর্ড নেই। ফিল্ডে আপনি গেলে দেখতে পাবেন। আমার ব্লকে 4টা প্যাকেজে 4টাই অস্থায়ী অফিস ছিল, আর এগুলো তো কোনো বাঁধের কোনো অস্থায়ী অফিস ছিল না। তো এই মুহূর্তে প্রয়োগ করা সম্ভব না, কারণ হচ্ছে তৎকালীন ওটা হচ্ছে কিছু জিনিস হচ্ছে যে আপনার সময়ের সাথে প্রাসঙ্গিক একটু। তার দেয়া তথ্য অনুযায়ী আমরা অনুসন্ধানে বেরিয়ে পড়ি শহর রক্ষা প্রকল্পের সাহেবগঞ্জ এলাকায়। এইটা হচ্ছে সাহেবগঞ্জ হাটখোলা বাজার। এটা হচ্ছে আপনার দিনাজপুর শহর রক্ষা প্রকল্পের আওতায় গর্ভেশ্বরী নদীর ডান তীররক্ষা বাঁধ আর কি। সয়েলটা জায়গায় স্যান্ড ইউজ করছে, মাটির জায়গায় বালু ইউজ করছে, কম্প্যাকশন হয় নাই। বেশ কয়েকবার ভাঙে গেছিলো, আবার রিপেয়ারিং করতেছে, কোনো রকম দাঁড় করে রাখতেছে। 3 মিটার সম্ভবত হাইট ছিল, তবে পারফেক্ট হয়নি। 1.5 মিটার হয়তো হয়েছে, আরও 1.5 মিটার বাকি ছিল। আত্রাই নদী ঘেঁষে নবনির্মিত 3 কিলোমিটার বাঁধ সংলগ্ন এলাকাবাসীর অভিযোগ, বাঁধটিতে মাটি ব্যবহার না করে ব্যবহার করা হয় আত্রাই নদীর খনন করা বালি। এই বাঁধের কাজ মনে করেন যে এর আগেও হয়েছিল ওই বালু দিয়েই, এবারকাও মনে করেন যে বালু দিয়ে কাজ করছে। বর্ষাকালে এটা একবারই মনে করেন যে ভেঙে যায়, শুধু মানুষ চলাচল করতে পারে হাটে। কাজটা তো আমাদেরকে তো জুত লাগে না, মানে সুবিধা তো হয় না। এটা তো আমাদের দরকার মাটি, এখানে তো দিছে আমাদেরকে তো বালু। রাস্তা ছিল 12 ফিট, সেখানে হয়ে গেল 10 ফিট। তাহলে রাস্তার মাটি কাটে যদি রাস্তার মধ্যেই দেয়, রাস্তা ঠিক হবে? হবে না। এই বাজারে ভাঙ্গি গেছে, ওই বালুটা খালি উঠাই। নতুন করে কি ওরা কোনো বালু আনে নাই বা মাটি আনে নাই? না, নতুন করে কোনো বালু আনে নাই, ওই বালুয়ে কাটিয়ে উঠাই দিছে। এই প্রকল্পের কাজের অসঙ্গতি দেখে কৌতূহল জাগে সময়ের অসঙ্গতি টিমের। খুঁজতে থাকি এমন অনিয়ম আর কোথায় কোথায় হয়েছে। তারপর আমরা পৌঁছাই পূর্ণভাবা নদীর কাছে, উত্তর গোবিন্দপুর এলাকায়, যেখানে রয়েছে 15টি গ্রাম। সেখানে বসবাস করে 4 থেকে 5 লাখ মানুষ।
এই 15টি গ্রামকে ঘিরে 46 কিলোমিটার বাঁধ পুনর্নির্মাণের জন্য তৎকালীন সরকার বরাদ্দ দেয় 12 কোটি টাকা, কিন্তু সরজমিনে অনুসন্ধানে বেরিয়ে আসে 10 কিলোমিটার আংশিক বাঁধ নির্মাণের চিত্র। এখানেও এলাকাবাসীর অভিযোগ সম্পূর্ণ বাঁধে মাটি ব্যবহার না করে পুনর্ভবার খননকৃত বালি ব্যবহার করেছেন। টেন্ডারের হিসেব মতে 12 কোটি টাকার এই প্রকল্পে হিসেব নেই বরাদ্দ দেয়া 9 কোটি 39,10,000 টাকা। যেটা বালু নদী থেকে ওঠাইছে সেই বালুটা ওরা রাস্তার মধ্যে দেওয়া আছে আর কি। না না, বাইরে থেকে মাটি আনি ব্যবহার করে। পিছনে ভাঙাটা ভাঙি যাচ্ছে বালি দেওয়ার কারণে, মাটি দিলে হয়তো ভালো হতো আরও। এই কিছুদিন হলো এটা ঠিক করে গেছে আর কি, তখনই ভালো ছিল বরঞ্চ, এখনও আরও খারাপ হয়েছে। এই যখন পানি হয় ভাঙে চলে যায়। শহর রক্ষা প্রকল্পের নদীর স্থায়ী প্রতিরক্ষা কাজে খোয়া বাবদ বরাদ্দ পায় 40 কোটি টাকা। অনুসন্ধানে বেরিয়ে আসে 4 ইঞ্চি ইটের খোয়া ব্যবহার করার কথা থাকলেও ব্যবহার হয় 2 ইঞ্চি। সেই হিসেবে দেখা যায় 40 কোটি টাকা প্রকল্পে 20 কোটি টাকা ব্যয় হলেও হিসেব নেই 20 কোটি টাকার। এছাড়াও বিরল ও বোচাগঞ্জ প্রতিরক্ষা প্রকল্পে বরাদ্দ পায় 180 কোটি 32 লাখ টাকা। বৃক্ষরোপণ 26,82,000 হাজার, বৈদেশিক প্রশিক্ষণ 1 কোটি, অবৈধ উচ্ছেদ 50 লাখ, পিকআপ 65 লাখ, মোটরসাইকেল 5 লাখ সহ মোট 2 কোটি 15 লাখ টাকার হিসেব নেই কোথাও। এটা হচ্ছে আমার দিনাজপুর শহর রক্ষা প্রকল্পের পূর্ণহবা নদীর তীররক্ষাবাদ দিনাজপুর শহরের মানে মূল হৃৎপিণ্ড যাকে বলে আর কি। এখানে কার্য সহকারী হিসেবে মোহাম্মদ ফরিদুল ইসলাম দায়িত্বে ছিল। শরীফুল আর রাকিবুল আর ফারুকের দুর্নীতির একটা মূল হত্যা আর কি, একটা রাড হ্যান্ড যাকে বলা হয়। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুর রৌফ, আবু হরাইরা বাদল, ফরিদুল, এরা যে অফিসিয়াল যে কাজগুলো, যে এস্টিমেট আপনার বা যে আপনার বিলের যে এমবি বলে যে মেজারমেন্ট বুকের যে কাজগুলো করতে, এরা রাতে আধারে এরাই করতো সব কিছু। আরও খুঁজতে গিয়ে এবার আমরা পৌঁছাই অলিপুর গাগরা খালের পাড়ে, যেখানে কাজের মান খারাপ হওয়ায় এলাকাবাসী বাধা দেয় ঠিকাদার প্রতিষ্ঠানকে এবং লিখিত অভিযোগও দেন দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড বরাবর। কিন্তু সহযোগিতা পাওয়ার আশায় অভিযোগ দিলেও বিনিময় পেলেন জননিরাপত্তা আইনে 5 বছরের জেল। বাতের কাজের সময় 2টা ছেলেকে জন্য নিরাপত্তা আইনে দিয়েছিল মামলা, আমরা বাধা দিতে গেলেই তো আমাদের সমস্যা, কেস মামলা খাইতে হয়। খেয়েছেন চাঁদাবাজ বলে মাঝাপাড়ায় একটা ঘাগরা ছিল, এখানে কাজ সেইভাবে হয়েছে। 7 কিলো না 8 কিলোর মতো হয়েছে। ছাড়োয়ার মেম্বার ফেব্রুয়ারি 3 মাস বেড়েছে, আর আমার ছেলে 3 মাসের মতো জেলে ছিল, তারপর আপিল করে বাইর করছে। দুর্নীতি করছে, মালের মাটি বাঁধার কথা আসলে দূরের, আনি ওই ঘাগড়ার মাটি ঘাগড়াতে দিচ্ছে। বালু গোলায় দিছে, সিমেন্ট 1 বস্তা দিছে, 16 ধামা সিমেন্ট, এই বালু দিয়ে 1 ধামা সিমেন্ট দিয়ে কাজগুলো করে। এরপর আমরা দেখা করতে যাই দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদের সাথে, কিন্তু অফিস কক্ষে তাকে না পেয়ে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করি। তিনি জেলা প্রশাসকের সাথে কাজের ব্যস্ততা দেখিয়ে ফোন কলটি কেটে দেন। আপনাদের বিষয়গুলো এরকম মনে হচ্ছে, মানে প্রি প্ল্যান টাইপের বিষয় মনে হচ্ছে। এমন কোনো মানে বড় প্রকল্প বা এমন কোনো ইস্যু ক্রিয়েট হচ্ছে না যে আপনি হুট করে চলে আসছেন আমাকে সাক্ষাৎকার নিতে। পার্সোনাল ইস্যু বা অফিসিয়াল ডেকোরামের ইস্যু, এগুলো বললে কোনো অ্যান্সার নাই। সরকারের নির্বাহী প্রকৌশলী হিসেবে কুড়িগ্রামে কর্মরত রয়েছেন রাকিবুল হাসান এবং গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন শরীফুল ইসলাম। রাকিবুল হাসান ছিলেন তৎকালীন দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং শরীফুল ইসলাম ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী। এবার আমরা কথা বলতে যাই কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের কাছে। তার সাথে অভিযোগের বিষয়ে কথা বললে তিনি সবকিছু অস্বীকার করেন। আমার সময় প্রায় 60 থেকে 70% মতো অগ্রগতি ছিল। পরবর্তী যিনি নির্বাহী প্রকৌশলী এসেছেন ওনার সময় প্রকল্পগুলো সমাপ্ত হয়েছে আমি যতদূর জানি। যখন প্যাকেজগুলো চলমান ছিল তখন সাইট অফিস নির্মাণ হয়েছিল এবং প্যাকেজ শেষ হওয়ার সাথে সাথেই সাইট অফিসগুলো রিমুভ করা হয় আর কি। রাতের বেলা আমার সময় কোনো কাজ হয়েছে বলে আমার জানা নেই। ব্লক করার কোনো কারণই নেই এবং সুযোগও নেই। এগুলো ওপেন ফিল্ডে হয় আমাদের ব্লক নির্মাণ, আমাদের তদারকি হয়েছে এবং আমরা যেটি বললাম যে ওই এলাকায় যেসব মাটিও আছে সেগুলো তো সিল্টের আধিক্য বেশি, যে কারণে হয়তো আমরা
বালির পরিমাণ হয়তো বেশি দেখতে পাচ্ছেন। কাজের অসঙ্গতি দেখে স্থানীয় লোকজন প্রতিরোধ করতে গেলে আপনার নেতৃত্বে কেউ 2 মাস 3 মাস করে জেল খেটেছেন এবং প্রশাসন দিয়ে আপনারা বিভিন্ন হুমকি দামকি দেওয়ার চেষ্টা করেছেন। এই বিষয়টা আসলে কতটুকু সত্য এবং কেন করেছেন? না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। নির্বাহী প্রকৌশলী শরীফুল ইসলামের সাথে দেখা করতে কুড়িগ্রাম থেকে রওনা দেই গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের দিকে। অবশেষে আমরা পৌঁছাই শরীফুল ইসলামের অফিসে, যেখানে গিয়ে তার কক্ষে আমরা তালা দেখতে পাই। আমরা তার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি বলেন রংপুরে দাপ্তরিক মিটিংয়ে আছেন, সেখানে যেতে বলেন সময়ের অসঙ্গতি টিমকে। আমি একটু রংপুরে এসেছি, মোটামুটি রাত হয়ে যাবে আর কি, 9টা 10টা আসতে পারে। রংপুরে আসতে পারেন আমাদের অফিসে। শরীফুল ইসলামের দেয়া ঠিকানা মতো আমরা আবারও রংপুরের দিকে রওনা হই। রংপুর পৌঁছাতে ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 6টা। আমরা তার সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর আবারও তার সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টায় ব্যর্থ হই আমরা। অপেক্ষা করতে গিয়ে সেখানেই দেখা হয় রংপুর দপ্তরের একজন কর্মচারীর সাথে। চাচা, তাকে জিজ্ঞেস করতে জানতে পারি শরীফুল ইসলাম রেস্ট হাউসে আছেন। এই গাড়িতেই আসছেন। এই গাড়িতে আসছেন? উনি সার্ভিস তো হলো 3 তলা, গাইবান্ধার এক্সচেঞ্জার আছে, এটা আমি জানি। তবে সেখানে সিকিউরিটি গার্ড প্রথমে স্যার আছে বললেও পরে তিনি অস্বীকার করেন। শরীফ সাহেব কি নাই? না, আপনি না এখন বললেন যে উনি আছেন। ওই যে ওনার নাম শরীফ নাম। কার্য সহকারী শরীফুল ইসলামের তথ্য মতে তৎকালীন রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী ছিলেন মাহবুবুর রহমান, যিনি বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। শরীফুল ইসলাম বলেন মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এমন অনিয়ম ও দুর্নীতি হয়েছে। সব মাস্টার মাইন্ড ছিল তো আপনার উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী, উনি তো নিজেও ঠিকাদারি করতো আর কি, ওনার ভাই ছোট ভাইকে দিয়ে মাহবুবুর রহমান। মেইন দুর্নীতি করছে নির্বাহী প্রকৌশলী মহোদয় রাকিবুল হাসান, যেহেতু উনি সব কাজে টেন্ডার করে গেছেন। টেন্ডার করার সময় উনি ডেট করতো আর জন্য বা টেন্ডারে কাজ পাইয়ে জন্য 2% টাকা নিতেন। বা আমার জানা মতে 507 কোটি টাকার মধ্যে আমার মনে হয় না 300+ কোটি টাকার কাজ। চিফ ইঞ্জিনিয়ার যে ছিল উনি দীর্ঘ সময় ছিল, এই প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত উনি ছিল মাহবুবুর রহমান, উনি বর্তমানে এডিজি। আমার ঠিকাদার মারা গেছে, আল্লাহ উনার ভালো করুক, রাশেদ চৌধুরী রানা। উনি গল্প করছিল উনার এখানে 15 কোটি টাকার কাজ দিতে যায়, ওনাকে 14 লক্ষ টাকা দেওয়ার লাগছিল একজনকে। আমরা এই বিষয়ে তার সাক্ষাৎ নিতে চাইলে তিনি আমাদেরকে বলেন ছুটিতে আছেন। পরে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি এ বিষয়ে অস্বীকার করেন। পুরো ভুয়া, কোনো সচেতন। আর মন্ত্রণালয় থেকে একটা কমিটি হয়েছিল, ওই প্রকল্পের আমি পিডি ছিলাম না, আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমার যেটুকু দায়িত্ব ছিল সেটুকু আমি পালন করছি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েতুল্লাহর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি তাকে। পরবর্তীতে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনির সঙ্গে দেখা করি আমরা। তিনি জানান তার দপ্তরে অনিয়মের সঙ্গে কেউ যদি জড়িত থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো ব্যক্তি অথবা আমাদের ডিপার্টমেন্টের সাথে যদি কেউ জড়িত থাকেন সেটা খুব স্বচ্ছতার সহিত আমরা মোকাবেলা করব এবং দায়িত্ব নিয়ে আমরা কথা বলছি। যদি কেউ এই ধরনের এঙ্গেজমেন্টে চলে আসেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং বন্যা ব্যবস্থাপনার লক্ষ্যে দেশব্যাপী 180 দিনের বৃহৎ পরিসরের খাল খনন ও পুনঃখননের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় পরবর্তী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও 180 দিনে 1000 থেকে 1200 কিলোমিটার দৃশ্যমান খাল খননের পরিকল্পনা রয়েছে, যা জলাবদ্ধতা দূরীকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এইচ এম আলাউদ্দিন, সময় সংবাদ, ঢাকা।